জি, আমি একটু বলতে চাই, দেখুন নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার সঙ্গে আমি আপনার স্টুডেন্ট ছিলাম, সাংবাদিকতা সূত্রে আপনি আবার আমার সহকর্মী। অনেক দিনের আমাদের পরিচয়। আমি সাংবাদিকতা করি প্রায় ৩ দশক। আমার ডেইলি স্টার আমার একদমই প্রথম জীবনের কর্মক্ষেত্র। আমি আমি কোনোদিনও কারো কাছে মাথা নিচা করে আমার সাংবাদিকতা করিনি, কাউকে ভয়ও পাইনি জীবনে, এখনো আমি পাই না। আমি যখন ডেইলি স্টারে কাজ করতাম, আমি এই যে হাতির ঝিল নিয়ে অসংখ্য রিপোর্ট আমার আছে। আমার কোনো রিপোর্ট করতে আমি কখনো বাধা পাইনি। কিন্তু হাতির ঝিলে যখনই আমি আমার রিপোর্টে আসতো, তখন হাতির ঝিল তো আজকের হাতির ঝিল ছিল না, আপনার নিশ্চয়ই মনে আছে। তখন হাতির ঝিল ছিল নানান রকম থাগের দখলে, আবার অনেক সুশীলের দখলেও ছিল। সেই সুশীলদের একটা ছিল ব্র্যাক, আপনার নিশ্চয়ই মনে আছে, রাইট? জি, জি। আমার রিপোর্টে কখনো আমি ব্র্যাক লিখতে পারতাম না। আমি সবার নামই লিখতে পারতাম, কিন্তু আমি কখনো ব্র্যাকের কথা বলতে পারতাম না। আমার ব্র্যাক শব্দটা কেটে দেওয়া হতো। হ্যাঁ, এরকম আপনি বুঝতে পারছেন যে তারা এখনো, আজকে দেশ যখন এরকম একটি পরিস্থিতি, তখন তারা কেমন করে বলেন, ডক্টর ইউনুস প্লিজ ডোন্ট রিজাইন। তারা কি চায় এই দেশটাকে নিয়ে? আমার ডেল স্টার, কিন্তু আমি বললাম তো আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি। আমি একজন শিক্ষানবিশ হিসেবে সেখানে কাজ শুরু করেছি। দীর্ঘদিন আমি সেখানে কাজ করেছি। সেখানে অনেক এডিটোরিয়াল পলিসিটি তো আমি জানি। তো এরকম রাজনীতিবিদদের ব্যাপারে, পলিটিক্যাল কোনো কিছুর ব্যাপারে তারা কখনো দুর্বিনীত, তাদের কেউ আটকাতে পারবে না। আমিও কোনোদিনও আটকাইনি কোনো রাজনীতিবিদ নিয়ে নেগেটিভ রিপোর্ট করতে, কখনো আটকায় না। কিন্তু যখন আপনি সুশীলদেরকে নিয়ে রিপোর্ট করবেন, তখন ওটি কিন্তু আটকে যায়। দেখুন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে সুশীলদের আরেক নাম হচ্ছে সিভিল সোসাইটি। এখন সিভিল সোসাইটি ম্যাটার করে। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশে প্রথম এফআরএম হাসান সুশীল সমাজ, তারপর সিভিল সোসাইটি, এই প্রত্যয়গুলির সঙ্গে আমাদের পরিচয় করান। এফআরএম হাসান পরিচালিত জিএসএস গণসাহায্য সংস্থা ছিল থার্ড লার্জেস্ট এনজিও ইন বাংলাদেশ। কিন্তু আজকে দেখুন সেটা কর্পূরের মতো উবে গেছে। আপনার ব্র্যাক আছে, টিকে গেছে, কিন্তু রশিদা খাবি খাচ্ছে। এখন যেটা ছিল সেকেন্ড লার্জেস্ট এনজিও ইন বাংলাদেশ। আমি নিজে এনজিও সেক্টরের উপরে আপনার দীর্ঘদিন ধরে গবেষণা করেছি। আমার হ্যামসক এসসি, পিএইচডি এবং পোস্টডক গবেষণার নির্দিষ্ট বিষয় হচ্ছে এনজিওস ইন ডেভেলপমেন্ট। ফলে দেশে বিদেশে এনজিওরা কোন ভূমিকা পালন করছে সেই সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আছে। এখন এই সিভিল সোসাইটি কে পপুলারাইজ করতে গিয়ে যখন জিএসএস দায়ী হয়ে গেল, তখন আমাদের আশ্চর্যের আর কোনো সীমা থাকলো না। ডক্টর ইউনুস আজকে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছেন, আপনার কি মনে হয় তার আসলে থাকার বিকল্প কোনো ব্যবস্থা কি আছে আপনার মনে হয়? হোয়াই নট? খেয়াল করে দেখুন, আমাদের লার্নেড অ্যাডভোকেট মোহসেন রশিদ মহোদয় যে রিটটি করছেন বা করার প্রক্রিয়ায় আছেন, সেখানে কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এক ধরনের ফর্জারির আশ্রয় নেওয়া হচ্ছে, ফ্রডুলেন্ট কাজ কারবারের আপনার স্মেল পাওয়া যাচ্ছে। এবং বিষয়টা যদি শেষ অব্দি খোলাসা হয়ে যায়, তাহলে কিন্তু নৈতিকভাবে এক মুহূর্ত ক্ষমতায় থাকবার অধিকার আপনার দ্বিতীয় অন্তর্বর্তী সরকার রাখবে না। তাদের অনতিবিলম্বে দায়িত্ব নিয়ে এবং ইস্তফা দিয়ে চলে যেতে হবে। আপনি নিশ্চয়ই মনে আছে যে মানে গতকাল আইএসপিআর থেকে যে 625 জন আটক ছিলেন, তাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে সাবেক দুজন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং এনায়েতুর রহিম, তখন তারা দায়িত্বে ছিলেন, তারা সেখানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাদের নাম, দুজনের নামই এখানে আছে। তাহলে তারা কাদের কাছে শপথ নিলেন, কারাই বা তাদেরকে রেফারেন্স দিল? তারা যদি সেখানে থাকেন, আশ্রয় নেন, তাহলে এই এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কারা রেফারেন্স দিল? দেখুন, মহসিন রশিদ মহোদয় শুধু নন,
আরো যে সোশ্যাল মিডিয়ায় কথাগুলো ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে রীতিমতো ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে। আপনার সই স্বাক্ষর জাল করবার ঘটনা ঘটেছে, এবং এটি কোনোভাবেই আপনার নৈতিক অবস্থান আর অবশিষ্ট রাখেনি। এবং এটি যদি লার্নেড অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার পঠোদ্ধার করতে পারেন, পরিস্থিতি একটি যৌক্তিক সমাধান খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু পুরো ফাসাদটি ভেঙে পড়বে। যদি ধরা পড়ে, মানে একটা কথা আছে বাংলায়, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ো, এখন যদি ধরা পড়ে যায় তখন কিন্তু মুকলে কুবার আর কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না। ধরা পড়বে কিভাবে? তারা তো আগেই সবাইকে ওই পদগুলো থেকে পদত্যাগ না, করিয়েছে, তাই না? দিয়েছেন, কিন্তু ওই যে আপনার আইএসপিআর এর যে ক্লুটা পাওয়া যাচ্ছে, মাননীয় সাবেক প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুইজন তো ক্যান্টনমেন্টে আশ্রয় ছিলেন, প্রাণ ভয়ে সেখানে অবস্থান করছিলেন। তারা কিভাবে স্বাক্ষর করলেন? হুম, তাদের স্বাক্ষর তো দেখিয়ে দেয়া আছে। রাইট। তাদের স্বাক্ষর জাল হয়েছে কিনা দেখুন, 6 মাস হয় আগে জাল হয়েছে অথবা বেমালুম ক্রিমিনালিটির আশ্রয় নেওয়া হয়েছে। রাইট। এরকম একটা রিট কিন্তু হচ্ছে। আমি যখন ওই রিটকারী আইনজীবী, আপনি যে মহসিনের কথা বলছিলেন, অ্যাডভোকেট মহসিন, ওনার বক্তব্য একটু শুনে আসি। খুব স্পষ্টতই উনি রেফারেন্স, যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা আমি একটু শুরু থেকে জিনিসটা আবার প্লে করি, হ্যাঁ? ওটা ভালো হবে। জি। হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি, এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106-এর রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল, এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে, তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল, আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওথ নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি অ্যাপয়েন্টমেন্টস করেছেন। কি সংরক্ষণ করছেন? আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন। আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই আলাপ আলোচনা করেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন, কিন্তু আপনি ওই আর্টিকেলস গুলি মানছেন না। কাজেই আমি যে রিট পিটিশন করেছি, এইখানে আমি বলেছি ডাইরেকশন দেওয়া হোক, ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক। আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে। তো এই মর্মে রিট করেছি। আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব
ফারাহ মাহবুব, জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করবো ইনশাল্লাহ। এই সপ্তাহ করছি না, তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে, 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে, কাজে এই সপ্তাহ করব না, আগামী সপ্তাহ। আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 14,041-20-24। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এইটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলা করব যারা ফ্রড করেছে। যারা নাজমুল হাসান কলিমুল্লাহ, যদি এটা কিন্তু আমি ওনার বক্তব্যটি দেখালাম, এটা 6 মাস আগের বক্তব্য, এরপরে এটার ফলো আপ কিন্তু আমরা দেখিনি। তার মানে তো এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হয়েছে। তা তো বটেই। মানে আমি ছোটবেলা গল্প শুনেছিলাম যে প্যারিসে যে আইকনিক সিম্বল আপনার আইফেল টাওয়ার, টাওয়ার ইফেল, এটি এক চতুর লোক 3বার বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, টাকা নিয়ে ফেলেছিল। তো এই ধরনের বাজিকর সর্বযুগে সর্বকালে ছিল। আপনি আইফেল টাওয়ার কেন যাচ্ছেন? আমরা তো এটা শুনেছিলাম যে বাংলাদেশের যে হাইকোর্ট, ওই হাইকোর্ট আমাদের কোন এক নায়ক, বাংলা সিনেমার নায়ক, তিনি নিজের বলে চালিয়ে দিয়েছিলেন। আপনি আইফেল টাওয়ার এবং এক ম্যাম সাহেবকে কনভিন্স করে এটা তার বাংলো বলে তাকে বিয়ে করে ফেলেছেন। হ্যাঁ, এবং জি জি, আমি সেই ভদ্রলোক, এটা মানে জীবন ঘনিষ্ঠ একটি জাতি তো। হ্যাঁ জি, তা তো বটে, কোনো সন্দেহ নেই। এবং এটি ধাপ্পাবাজির সঙ্গে তুলনীয়, কিন্তু এটি ঘটেছে বাস্তবে, আমরা জানি বিষয়টি। সেই জন্য আমাদের চেনা জানার মধ্যেই, সে কারণে আমরা এখন আর এইসব বিষয় নিয়ে যেটাকে বলি ভাবিত হই না এবং কুপিতও হই না। এখন যে সমস্ত তামাশা চলছে আমাদের বাংলাদেশের জাতীয় দৃশ্যপটে, তা অভাবিতপূর্ব আপনি বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটাও কিন্তু গা সওয়া হয়ে গেছে। ফলে আমরা এখন নতুন চমকের অপেক্ষায় আছি। এখন এখন ধরেন সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে তিনি কি টিকতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো আপনার জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এমনটি ভাবতেন মার্গারেট থ্যাচার। যে কারণে তার আমলে সংসদীয় বিরোধী দলের নেতা নেইল কিনক বলতেন, হার রাইট অনারেবল লেডি, ইউর মাইট ইজ নট রাইট। আমি নিজে সেটি প্রত্যক্ষ করেছিলাম। তো সেই জন্যে আপনার গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু সেসব দিক সেটা ধোপে টেকানো মুশকিল হয়ে যায়। ওকে, এখন আমাকে যদি বলেন যে আপনি, আপনার কাছ থেকে এর আগে আমার শোয়ে আপনার কাছ থেকে একটি কথা 3বার নিয়েছিলাম, আপনি বলছিলেন হি মাস্ট গো, রাইট? এবং ওটা আপনি 3বার বলেছিলেন, স্লোলি বাট স্টেডি। আমি 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 আবারও বলবো যে প্রতুল যে কালজয়ী বাক্যটি রচনা করে গেছেন, জন্মিলে মরিতে হবে, কথা জানে তো সবাই। এখন এটা যদি প্রফেসর সাহেব ভুলে যান, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। কারণ তিনি একটি নির্দিষ্ট দিবসে 8 তারিখে রাতের বেলা শপথ গ্রহণ করে এই অমল ধবল কাজটি শুরু করেছেন, কিন্তু একটা সময় তো এই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে। মানুষ নশ্বর, এবং যার শুরু আছে তার শেষও আছে, অনন্তকাল এটি চলতে পারে না। জি, এটা তো আপনি মৃত্যুর কথা বললেন, কিন্তু বেঁচে থাকতেও তো মানুষ না, আমি মানে মৃত্যু মানে একটা উদাহরণ দিলাম যে আপনি প্রধান উপদেষ্টার পদ অলঙ্কিত করছেন, কিন্তু এটি চিরস্থায়ী নয়, সে অর্থে বললাম।